কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বাড়িতে আছো এবং নিরাপদে আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করছো। উপস্থাপনায় আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ক্লাসের শুরুতেই শিক্ষার্থীরা তোমরা কিছু চিত্র লক্ষ্য করো। দেখো তো এই চিত্র দ্বারা তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটি একতার বন্ধন, ঠিক বলেছ। এরপরে দেখো তো এই চিত্র দ্বারা তোমরা কি বুঝছো? হ্যাঁ, এটি হচ্ছে মানববন্ধন। তারপর হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পেরেছো, এটি হচ্ছে বিবাহ বন্ধন। এরপরে দেখো তো এই চিত্র দ্বারা তোমরা কি বুঝতে পারো? এই চিত্রটি হচ্ছে রাখি বন্ধন। দেখো তো এই চিত্র দ্বারা তোমরা কি বোঝো? হ্যাঁ, এটি হচ্ছে অণুতে পরমাণুগুলো পরস্পর সাথে যুক্ত অবস্থায় আছে। এই বন্ধনটাকে আমরা রসায়নে যে বন্ধন বলবো সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে আজকের পাঠ রাসায়নিক বন্ধন। আজকে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আজকের এই ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এই অধ্যায়ের অর্থাৎ রসায়নের নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের আজকের যে টপিক সম্পর্কে আলোচনা করব সেখান থেকে তোমাদের পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায়। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, কেমন? এই ক্লাস থেকে আজকে আমরা কি কি শিখবো একটু জেনে নিই। যে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা বলতে পারবে, নিষ্ক্রিয় গ্যাস কি তা বলতে পারবে, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করতে পারবে, অষ্টক নিয়ম সহ 2 এর নিয়ম ব্যাখ্যা করতে পারবে। দেখো তো শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রে কি দেখতে পাচ্ছ? দেখো অনেকগুলো, দেখো ক্লোরিন এবং সোডিয়াম আয়ন পরস্পর সাথে যুক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? যুক্ত অবস্থায় আছে। তাহলে এই ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়ন, এই দুইটি আয়ন পরস্পর সাথে যুক্ত হয়ে কি গঠন করে? হ্যাঁ, এটি অণু গঠন করে। কি অণু? সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। দেখো তো শিক্ষার্থীরা, এটিকে আমরা কি বলবো? এটি হচ্ছে ক্লোরাইড আয়ন এবং এটি হচ্ছে সোডিয়াম আয়ন। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এই পরস্পরের মধ্যে কি কাজ করছে? এক ধরনের বন্ধন শক্তি। হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে আমরা এই চিত্র থেকে আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞা বলার চেষ্টা করব। তার সংজ্ঞাটা আমরা দেখো জেনে নিই। যে শক্তি বলে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আমি সংজ্ঞাটি আবারও বলি। যে শক্তি বলে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আসো আমরা এখন নিষ্ক্রিয় গ্যাস কি এই সম্পর্কে আমরা জেনে নিই। তোমরা পর্যায় সারণীতে 4র্থ অধ্যায়ে পড়েছো নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে। তারপরেও আমরা এখানে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ দেখো পর্যায় সারণীতে গ্রুপ 18তে 6টি মৌল আছে। দেখো প্রথম মৌলটি হচ্ছে হিলিয়াম, তারপর দেখো নিয়ন, তারপর হচ্ছে আর্গন, এরপর দেখো ক্রিপ্টন, জেনন, রেডন।
এই 6টি মৌলকে আমরা কি বলবো? নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? পর্যায় সারণীতে বিদ্যমান গ্রুপ 18 এর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলে। এরপরে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা দেখে নিই পর্যায় সারণীটা। পর্যায় সারণী দেখো, তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে গ্রুপ 18তে অবস্থিত যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় মৌল বলবো। এবার আমরা দেখার চেষ্টা করি এই যে নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এই 6টি নিষ্ক্রিয় মৌলের বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তোমরা লক্ষ্য করো। এই ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? অর্থাৎ প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখো একটি মিল আছে, সেই মিলটি একটু লক্ষ্য করো এবং বলার চেষ্টা করো। এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে দেখো, হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, হিলিয়াম ব্যতীত। হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন। তাছাড়া দেখো নিয়ন, ক্রিপ্টন, এরপরে নিয়নের পরে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলো দেখো সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, অর্থাৎ 2s2 2p6। দেখো তারপরে দেখো 3s2 3p6, 4s2 4p6, 5s2 5p6 এবং 6s2 6p6। তাহলে দেখো এই 6টি মৌলেরই অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। এখান থেকে আমরা এই নিষ্ক্রিয় গ্যাসের আরও একটি দেখো সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ অন্য একটি সংজ্ঞা আমরা বলতে পারি। দেখো, যে সকল মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। শিক্ষার্থীরা তোমরা নিষ্ক্রিয় গ্যাসের সংজ্ঞাটি লিখে নেওয়ার চেষ্টা করো, যে সকল মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। আমরা নিষ্ক্রিয় গ্যাসের দেখো, এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, এগুলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক মডেল। তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক মডেল থেকে আমরা এই নিষ্ক্রিয় মৌলের আরও একটি সংজ্ঞা দিতে পারি। খেয়াল করো তো, এই যে নিষ্ক্রিয় মৌল অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তর, এই সর্বোচ্চ শক্তি স্তর যখন পূর্ণ থাকবে তখন কোনো পরমাণু তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন ত্যাগও করবে না এবং গ্রহণও করবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা নিষ্ক্রিয় মৌলের আরও একটি সংজ্ঞা দিতে পারি, যে পর্যায় সারণীর যেসব মৌলের পরমাণুসমূহ ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সংজ্ঞাটি লেখার চেষ্টা করো, যে পর্যায় সারণীর যেসব মৌলের পরমাণুসমূহ ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলব। আশা করি তোমরা নিষ্ক্রিয় গ্যাস কি বা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। এখন আমরা দেখার চেষ্টা করি। দেখো, এই নিষ্ক্রিয় মৌল তোমরা দেখতে পাচ্ছ হিলিয়াম, না? হিলিয়াম এই নিষ্ক্রিয় মৌল কি করবে? দেখো, সর্ববস্তু থেকে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আবার দেখো ফিরে আসলো। অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌলের অর্থাৎ হিলিয়ামের সর্বস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা 2টি এবং 2টি ইলেকট্রন দেখো পূর্ণ আছে। তাহলে সে কি করবে? তার নিজে অর্থাৎ তার সর্বস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য কাউকে দিবে না। আবার দেখো পাশাপাশি 2টি হিলিয়াম পরমাণু আছে, সেই হিলিয়াম পরমাণু পরস্পরের মধ্যে কি করে? ইলেকট্রন আদান প্রদানও করছে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, নিষ্ক্রিয় গ্যাস সমূহের বাইরের শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে এরা অন্য কোনো পরমাণুকে ইলেকট্রন দান করে না বা অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে না। তাহলে এই চিত্র থেকে এটা আমরা বুঝতে পারলাম যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের
বাইরের শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে এরা অন্য কোনো পরমাণুকে ইলেকট্রন দান করে না বা অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে না। আমরা আবারও আর দুইটি চিত্র অর্থাৎ লক্ষ্য করছো তোমরা, দেখো হিলিয়াম এবং নিয়ন, পাশাপাশি দুইটি নিষ্ক্রিয় মৌল নিয়ন আছে, তার পাশে দেখো একটি নিষ্ক্রিয় মৌল হিলিয়াম আছে। তাহলে এদের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি এরা কি করছে, দেখো আগের মতোই নিয়ন তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে কাউকে ইলেকট্রন দান করবে না, এবং শুধু তাই না, বাইরে থেকেও যদি কেউ ইলেকট্রন নিয়নকে দিতে যায় তাহলে সে গ্রহণ করবে না। আবার দেখো নিয়ন এবং হিলিয়াম যদি পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে তাহলেও দেখলাম সেটি গ্রহণ করছে না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এমনকি নিজেদের মধ্যে বা অপর কোনো পরমাণুর সাথে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না, যার জন্য এরা রাসায়নিকভাবে আসক্তিহীন বা নিষ্ক্রিয়। মূলত এই কারণেই নিষ্ক্রিয় মৌলসমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। শিক্ষার্থীরা, এবার তোমরা খাতা কলম নিয়ে এই একক কাজটি একটু লিখে নাও যে চিত্রের মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করো। চিত্রের মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করো। প্রশ্নটি আশা করি লিখেছ এবং তোমরা উত্তরটি লেখার চেষ্টা করো, আশা করি খুব দ্রুতই লিখতে পারবে। ধন্যবাদ। এবার আমরা পরের কিছু বিষয় লক্ষ্য করি। দেখো যে প্রত্যেকটি মৌলের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা থাকে। এক্ষেত্রে মৌলগুলো তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে থাকে। এজন্য মৌলসমূহ দুইটি নিয়ম অনুসরণ করে, একটি অষ্টক নিয়ম আর একটি দেখো দুইয়ের নিয়ম। অর্থাৎ এই প্রত্যেকটি মৌলে নিষ্ক্রিয় মৌল যেমন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, প্রত্যেকে কিন্তু নিষ্ক্রিয় হতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই অষ্টক নিয়ম সম্পর্কে বা অষ্টক নিয়মটা কি আমরা একটু জেনে নিই। দেখো অষ্টক নিয়মের সংজ্ঞাটা তোমরা একটু খেয়াল করো যে অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একেই অষ্টক নিয়ম বলে। আমি অষ্টক নিয়মটা আবারও বলি যে অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একেই অষ্টক নিয়ম বলে। অর্থাৎ প্রত্যেকে তার সর্বোচ্চ শক্তি স্তর অষ্টক পূর্ণ করতে চায়। শিক্ষার্থীরা, তোমরা চিত্রে দেখছো যে এটি মিথেন অণু। তাহলে মিথেন অণু গঠনের ক্ষেত্রে দেখো মিথেন অণুর কেন্দ্রে আছে কার্বন পরমাণু এবং অর্থাৎ 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে মিথেন অণু গঠিত হয়েছে। এই ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় কার্বন পরমাণু, তার সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে দেখো 4টি এবং 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মিথেন অণু গঠন করেছে। এই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই কিভাবে এই মিথেন অণু গঠিত হলো। দেখো কার্বন পরমাণু, তার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি এবং দেখো তার সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টি। তাহলে মিথেন অণু গঠনের ক্ষেত্রে সে কি করবে, অর্থাৎ অষ্টক পূরণের জন্য এই কার্বন পরমাণু কি করবে, তার আরও কি করা উচিত, সর্বোচ্চ শক্তি স্তরে আরও 4টি ইলেকট্রন দরকার। বা সে তখন কি করবে, এই কার্বন পরমাণু চেষ্টা করবে হয় 4টি ইলেকট্রন সে ত্যাগ করবে, না হয় 4টি ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে তোমরাই বলো এই কার্বন পরমাণুর ক্ষেত্রে 4টি ইলেকট্রন ত্যাগ করা কি সম্ভব? যেহেতু সে অষ্টক পূরণ করতে চায়, ত্যাগ করলে সে অর্থাৎ তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল
হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যদি সে 4টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল অর্থাৎ নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জন করবে। তো সেই ক্ষেত্রে কার্বন পরমাণু কখনোই তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে 4টি ইলেকট্রন ত্যাগ করবে না। সে কি করবে? 4টি ইলেকট্রন গ্রহণ করতে চাবে। গ্রহণ করতে গেলে দেখো একটি হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন গ্রহণ করলো, এভাবে দেখো 4টি হাইড্রোজেন থেকে সে 4টি ইলেকট্রন সে গ্রহণ করবে। তোমরাই বলো 4টি হাইড্রোজেন থেকে 4টি হাইড্রোজেনকে সে কি গ্রহণ করতে পারবে? হাইড্রোজেন কিন্তু কি করবে? তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করবে? অবশ্যই না, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটি, সেও কিন্তু নিষ্ক্রিয় হতে চায়, তার আরেকটি ইলেকট্রন প্রয়োজন। এই জন্য সে কি করবে? কার্বন পরমাণুর 4টি ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করবে বা ভাগাভাগির মাধ্যমে সে বন্ধন গঠন করবে। এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেনও সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে, দেখো 2টি। খেয়াল করো, হাইড্রোজেনও দেখো 2টি ইলেকট্রন সর্বোচ্চ শক্তি স্তরে। এভাবে প্রত্যেকটি হাইড্রোজেন তার সর্বোচ্চ শক্তি স্তরে 2, এবং হাইড্রোজেন কিন্তু এক্ষেত্রে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। এবং দেখো কার্বন তার সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন দেখো এখন আছে 8টি, অর্থাৎ কার্বন তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জনের মাধ্যমে সে অষ্টক পূর্ণ করছে। এটি মূলত হচ্ছে অষ্টক নিয়ম, অর্থাৎ মিথেন অণুর অষ্টক নিয়ম। তোমরা দেখছো যে হাইড্রোজেন অণু গঠন প্রক্রিয়া, হাইড্রোজেন অর্থাৎ কি করছে দেখো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অণু গঠন করছে। এখানে দেখো অষ্টক নিয়মের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। অষ্টক নিয়মের ক্ষেত্রে ব্যতিক্রমটা কি? যে অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়মের উপস্থাপনা করেন, যাকে আমরা কি বলবো? 2-এর নিয়ম বলা হয়। 2-এর নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অণু গঠনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক ইলেকট্রন বিদ্যমান থাকবে। এটি মূলত 2-এর নিয়ম, অর্থাৎ অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে। তো সেই ক্ষেত্রে দেখো যদি আমরা এটা দেখি, তাহলে হাইড্রোজেন অণু গঠনকালে আমরা দেখো তার সর্বোচ্চ শক্তি স্তরে 1 জোড়া ইলেকট্রন আছে। তাহলে এই হাইড্রোজেন অণু গঠিত হওয়ার জন্য যে নিয়মটা অনুসরণ করছে সেটি হচ্ছে 2-এর নিয়ম। একইভাবে আমরা দেখতে পারি দেখো হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড অণুর ক্ষেত্রেও ইলেকট্রন দেখো হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করছে। এক্ষেত্রে দেখো হাইড্রোজেনের সর্বোচ্চ শক্তি স্তরে 1 জোড়া ইলেকট্রন বিদ্যমান। একইভাবে দেখো ক্লোরাইড আয়ন বা একইভাবে দেখো ক্লোরিন হচ্ছে পরমাণুর ক্ষেত্রেও তার সর্বোচ্চ শক্তি স্তরে 4 জোড়া, কয় জোড়া দেখো লক্ষ্য করো, 4 জোড়া ইলেকট্রন বিদ্যমান। কয় জোড়া ইলেকট্রন বিদ্যমান? 4 জোড়া। তাহলে এই ক্ষেত্রে যে নিয়মটা অনুসরণ করছে হাইড্রোজেন ক্লোরাইড অণু 2-এর নিয়ম অনুসরণ করছে। তাহলে আমরা 2-এর নিয়মটা তোমরা একটু লিখে নাও, যে অণু গঠনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এটি হচ্ছে 2-এর নিয়ম বলে। আমি 2-এর নিয়মটি আবারও বলি, যে অণু গঠনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এটি 2-এর নিয়ম। এখন তোমরা দেখতে পাচ্ছ এটি মূলত
অক্সিজেন পরমাণু, অর্থাৎ অক্সিজেন পরমাণু ইলেকট্রনিক মডেল তোমরা লক্ষ্য করছো। এই অক্সিজেন পরমাণু দেখো কি করছে, অক্সিজেনের সর্বস্তর শক্তি স্তরে ইলেকট্রন আছে দেখো কয়টি বলো তো? যেহেতু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং সর্বস্তর শক্তি স্তরে ইলেকট্রন 6টি। কিন্তু অষ্টক পূরণ করতে গেলে ইলেকট্রন কয়টি দরকার? অক্সিজেনের ইলেকট্রন দরকার 8টি। অর্থাৎ অষ্টকের ক্ষেত্রে 8টি, 2 এর ক্ষেত্রে দেখো এখানে ইলেকট্রন আছে দেখো, অক্সিজেনের হচ্ছে 4 জোড়া। এই জন্য অক্সিজেন কি করছে দেখো, আরেকটি অক্সিজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে O2 অণু গঠন করছে। এরপরে তোমরা লক্ষ্য করো পানির অণুর ক্ষেত্রেও তাই। পানির অণুর ক্ষেত্রেও অক্সিজেনের সর্বস্তর শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি এবং সে কি করছে, 2টি হাইড্রোজেন পরমাণু থেকে 2টি ইলেকট্রন শেয়ার করছে। এই শেয়ার করার মাধ্যমেই H2 অণু গঠিত হচ্ছে। এটি মূলত হচ্ছে অক্সিজেন অর্থাৎ এবং পানির অণু গঠন প্রক্রিয়া। এটি মূলত অক্সিজেন এবং পানির অণু গঠনের প্রক্রিয়া। এরপর তোমরা লক্ষ্য করো যে সোডিয়াম তার সর্বস্তর শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন কাকে দিল? ক্লোরিনকে দিল। এবং ক্লোরিনকে দিয়ে কি করছে দেখো, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হচ্ছে। আর এরা কি করছে দেখো, পরস্পরের মধ্যে বন্ধন গঠন করছে। হ্যাঁ, তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, অর্থাৎ সোডিয়াম পরমাণু একটি ধাতব পরমাণু, তার সর্বস্তর শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অধাতব পরমাণুকে দানের মাধ্যমে সোডিয়াম প্লাস এবং অধাতব পরমাণু অর্থাৎ দেখো ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হচ্ছে এবং এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে এক ধরনের বন্ধন কাজ করে। হ্যাঁ, তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, এটি হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন গঠনের মাধ্যমেও কিন্তু দেখো এই সোডিয়াম এবং ক্লোরিন এই দুটি পরমাণুই অষ্টক নিয়ম বা 2-এর নিয়ম অনুসরণ করছে। শিক্ষার্থীরা এখন একটি ভিডিও লক্ষ্য করো। এই ভিডিওটিতে তোমরা রাসায়নিক বন্ধন গঠনের কারণ ভালোভাবে বুঝতে পারবে। 2টি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। অনুরূপভাবে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে। প্রথম ক্ষেত্রে হাইড্রোজেন অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু পরস্পরের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। আবার দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে হাইড্রোজেন ও ক্লোরিন পরস্পরের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই ধরনের আকর্ষণ বলই মূলত রাসায়নিক বন্ধন। অর্থাৎ অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে। এখন প্রশ্ন হলো, কেন আলাদাভাবে থাকেনি? কেন তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করলো? তোমরা এর মাঝে জেনে গেছো যে প্রত্যেকটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। একই মৌলের বা ভিন্ন মৌলের 2টি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয়, যে আকর্ষণকে আমরা রাসায়নিক বন্ধন বলি। কাজেই বলা যেতে পারে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলোর নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, যা দ্বিত্ব বা অষ্টক লাভের প্রবণতা দেখায়। তোমরা ভিডিওটির মাধ্যমে রাসায়নিক বন্ধন গঠনের কারণ অবশ্যই বুঝতে পেরেছ। আসো এবার আমরা বাড়ির কাজ লিখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। সবাই লিখে নাও। 2 নম্বর প্রশ্ন, ব্রোন ট্রাইফ্লোরাইড অণুর ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয়,
চিত্রসহ বিশ্লেষণ করো। লিখে নেওয়ার চেষ্টা করো যে ব্রোন ট্রাইফ্লোরাইড অণুর ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয়, চিত্রসহ বিশ্লেষণ করো। আশা করি লিখতে পেরেছ। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। সবাইকে ধন্যবাদ।